হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক বেশি ভালো আছো। সবাইকে আবারও স্বাগতম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। এবং আমি সাথে আছি মাহে ইসলাম। চলে এলাম ফিন্যান্স ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্রের অন্য আরেকটি লেকচার নিয়ে। এবং আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 21 এবং আজকে আমাদের টপিক হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যেটি আমাদের ব্যাংকিং বীমা দ্বিতীয় পত্রের হচ্ছে পঞ্চম অধ্যায়। এবং আমাদের আরেকটি টপিক হচ্ছে চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট, যেটি আমাদের ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। তার মানে আজকে ক্লাসে আমরা আমাদের এইচএসসি কনটেক্সটে দুটি চ্যাপ্টার কভার করব এবং দেখব যে এখান থেকে আমার অ্যাডমিশন প্রোগ্রামের জন্য কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট, বা এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আমরা অ্যাডমিশনে পেতে পারি। চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তাহলে আজকে প্রথমেই আমরা যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়, এবং আমাদের আজকে পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তাহলে আজ হস্তান্তরযোগ্য ঋণের দলিল বোঝার আগে আমাকে জানতে হবে যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল আসলে কাকে বলে, কিভাবে এটার সৃষ্টি হয়েছে। তাহলে আমরা প্রথমে একটি দেখব সংজ্ঞা, যেটি বলা হয়েছে বাংলাদেশে বহাল 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 13-1 ধারায় বলা হয়েছে যে প্রাপকের নির্দেশ মতে কোনো ব্যক্তিকে অথবা বাহককে প্রদেয় অঙ্গীকারপত্র, বিনিময় বিল ও চেককেই হস্তান্তরযোগ্য দলিল বলা হয়। অঙ্গীকারপত্রে সাধারণত দেনাদার ব্যক্তি এই মর্মে শর্তহীন প্রতিশ্রুতি দেয় যে সে প্রাপককে বা তার নির্দেশ অনুসারে কোনো ব্যক্তি বা বাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে পরে পরিশোধ করবে। তার মানে এটি কিন্তু ছিল হস্তান্তরযোগ্য ঋণের দলিলের একটি আইনগত সংজ্ঞা। তাহলে আমরা যদি এখানে ভালো করে খেয়াল করে দেখি যে সাধারণত আমাদের দেশে অঙ্গীকারপত্র, তারপর হচ্ছে বিনিময় বিল, তারপর হচ্ছে চেক, এই তিনটিকে কি বলা হয়? হস্তান্তরযোগ্য দলিল বলা হয়। তাহলে হস্তান্তরযোগ্য দলিল কি বলা হয়েছে যে সাধারণত এখানে প্রাপকের নির্দেশ মতে কোনো ব্যক্তি বা তার কোনো বাহককে সেটা প্রদেয় বা প্রদান করা হয়ে থাকে। আর অঙ্গীকারপত্র যখন আমরা কথা বলবো, যে অঙ্গীকারপত্র সাধারণত দেনাদার কি করে, দেনাদার একটা শর্তহীন প্রতিশ্রুতি দেয় যে সে প্রাপককে নির্দেশ অনুসারে কোনো ব্যক্তি বা বাহককে নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময়ে পরিশোধ দেয়। তাহলে এটি ছিল আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিলের একটি সংজ্ঞা। এখন আমরা চিনবো যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল কিভাবে সৃষ্টি হয়। তাহলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বোঝার আগে আমাকে বলতে হবে যে আসলে ঋণের দলিল কাকে বলে। তাহলে আমরা এখন দেখবো যে ঋণের দলিল কিভাবে হচ্ছে। দেখলাম এখানে যে মিস্টার রানা মিস্টার বাপ্পির নিকট থেকে 10 লক্ষ টাকার মালামাল বাকিতে ক্রয় করে তাকে একটি ঋণ স্বীকারপত্র লিখে দিলেন। কারণ মিস্টার রানা মিস্টার বাপ্পি থেকে 10 লক্ষ টাকার মালামাল সে বাকিতে ক্রয় করেছে, তাহলে মিস্টার রানা কিন্তু মিস্টার বাপ্পিকে টাকা প্রদান করবে। এখন মিস্টার বাপ্পি ওকে যে 10 লক্ষ টাকার মাল দিয়েছে বা মালামাল প্রদান করেছে, সে যে টাকা পায় এটার তো একটা প্রমাণ রাখবে। তাহলে কি বলা হয়েছে? এতে 2 মাস পর অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাহলে মিস্টার রানা মিস্টার বাপ্পিকে একটি কি দিল? একটি ঋণ স্বীকারপত্র দিল, যেখানে বলা হয়েছে যে মিস্টার রানা মিস্টার বাপ্পিকে 2 মাস পর অর্থ পরিশোধ করে দিবে। তাহলে সাধারণত এই ধরনের যে দলিল, এগুলোকে বলা হচ্ছে ঋণের দলিল। তাহলে এই ঋণ দলিলটাকে কিন্তু চাইলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল রূপান্তর করা যায়। তাহলে কিভাবে হস্তান্তরযোগ্য ঋণের দলিল রূপান্তর হবে? যদি এমন হয় যে মিস্টার রানা দলিলে লেখেন যে অদ্য 2 মাস পরে মিস্টার বাপ্পিকে অথবা তার নির্দেশ অনুসারে 10 লক্ষ টাকা পরিশোধ করা হবে, তার মানে সেম একটা দলিল, শুধু মিস্টার রানা তার কথার প্যাটার্নটা একটু চেঞ্জ করে দিল, যে যেখানে বললো যে অদ্য হতে 2 মাস পরে মিস্টার বাপ্পিকে অথবা তার নির্দেশ অনুসারে যদি অন্য কোনো ব্যক্তি হয়, অন্য কোনো ব্যক্তিকে মিস্টার রানা এই টাকাটা পরিশোধ করবে। আর তখনই এই লেখার কারণে এটি হয়ে যাবে হস্তান্তরযোগ্য দলিল। কারণ মিস্টার বাপ্পি এই দলিলের পিছনে কি করে? স্বাক্ষর করে তিনি যে কারোর নিকট তা হস্তান্তর করতে পারবেন এবং হস্তান্তর গ্রহীতা এর বৈধ মালিকানা লাভ করবে। তাহলে সেম একটা ঋণের দলিল, আমরা শুধু একটু কথাটা পরিবর্তন করলেই কিন্তু এটা হস্তান্তরযোগ্য ঋণের দলিল হয়ে যায়। এবং পরবর্তীতে মিস্টার রানা যখন মিস্টার বাপ্পিকে এই দলিল দিবে, মিস্টার বাপ্পি এই দলিলের পিছনে স্বাক্ষর করে অন্য আরেকজন ব্যক্তির নিকট এটা হস্তান্তর করতে পারে এবং ওই ব্যক্তি কিন্তু এই দলিলের মালিকানা পেয়ে যাবে। তাহলে এটি ছিল আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিলের উদাহরণ। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে হস্তান্তর ঋণের দলিলের কিছু বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে বা কোন কোন বৈশিষ্ট্য না থাকলে এটাকে হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলা যাবে না। তাহলে বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য আছে যে হস্তান্তরযোগ্য দলিল সাধারণত লিখিত দলিল হতে হয়। আমরা জানি যে আসলে যে কোনো দলিলই কি হয়, সাধারণত লিখিত হয়ে থাকে। তাহলে হস্তান্তরযোগ্য দলিলও যেহেতু একটি দলিল, এটি অবশ্যই যথা নিয়মে লিখিত হবে।
আর সাধারণত অঙ্গীকারপত্র দেনাদার কর্তৃক এবং বিনিময় বিল পাওনাদার কর্তৃক যে কোনো সাদা কাগজে লেখা হয়ে থাকে। আর যখন চেকের কথা বলা হয়, চেকের বেলায় কি হয়, ব্যাংক কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট একটি ছাপানো পাতায় লেখা হয়। এরূপ লেখা বলতে শুধু যে হাতে লেখা তা কিন্তু নয়, এটা টাইপ করেও হতে পারে, ছাপিয়ে বা খোদাই করেও কিন্তু লেখা হয়ে থাকতে পারে। তার মানে যে কোনো দলিল অবশ্যই লিখিত হতে হবে, লিখিত ছাড়া কোনো হস্তান্তরযোগ্য দলিল সাধারণত হবে না। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরকৃত। মানে হচ্ছে যে হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই এর প্রস্তুতকারক বা তার পক্ষে আইনানুগ প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হতে হয়। আর এটা উল্লেখ করা দরকার যে স্বাক্ষর ছাড়া আসলে কোনো হস্তান্তরযোগ্য দলিল হয় না। যেমন আমি বললাম যে আমি হচ্ছে মিস্টার এক্স, আমি কি বললাম যে আমি মিস্টার জেডকে 2 মাস পরে 2 লক্ষ টাকা দিব মিস্টার জেডকে, তাহলে 2 লক্ষ টাকা দিব, আমি কিন্তু কোনো এখানে নিচে কোনো স্বাক্ষর করলাম না। তাহলে আমি যে কথাটা বললাম এই কথাটা আসলে কোনো বৈধতা থাকবে না যে আমি মিস্টার এক্স মিস্টার জেডকে 2 মাস পর 2 লক্ষ টাকা প্রদান করব, কিন্তু এই কথা বলে আমি কোনো স্বাক্ষর দিলাম না বা কোনো স্বাক্ষর করে তারিখ প্রদান করলাম না। তাহলে এই যে স্বাক্ষর না থাকার কারণে এটা কিন্তু হস্তান্তরযোগ্য কোনো দলিলে রূপান্তরিত হবে না। তাহলে বুঝতে পারলাম যে হস্তান্তরযোগ্য দলিল হতে হলে অবশ্যই যথাযথ পক্ষ দ্বারা এটা স্বাক্ষরিত হতে হবে। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে একাধিক পক্ষ থাকতে হবে। তার মানে হস্তান্তরযোগ্য দলিলে অবশ্যই একাধিক পক্ষ থাকে। সাধারণত দেনা পরিশোধের জন্য এরূপ দলিলে লেখা হলে স্বাভাবিকভাবে এর এক পক্ষে থাকে পাওনাদার এবং অপর পক্ষে থাকে হচ্ছে দেনাদার। আর অঙ্গীকার পত্রে সাধারণত 2টি পক্ষ থাকে। 2টি পক্ষ বলতে কে কে? একজন হচ্ছে অঙ্গীকার দাতা, আরেকজন হচ্ছে অঙ্গীকার গ্রহীতা। আর যদি আমি বিনিময় বিল বা চেকের কথা বলি তাহলে সাধারণত 3টি পক্ষ থাকে, আদেষ্টা, আদিষ্ট ও প্রাপক। এবং সামনে আমরা এগুলো নিয়ে আরো ইন ডিটেলস আলোচনা করব। পরের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি শর্তহীন প্রকৃতি। আমরা জানি যে হস্তান্তরযোগ্য দলিলে সাধারণত কোনো শর্ত থাকতে পারবে না। যদি শর্ত থাকে তাহলে সেটা আর হস্তান্তরযোগ্য দলিল হবে না। যদি এরকম বলা হয় যে মাল বিক্রয়ের সাপেক্ষে 1 মাসের মধ্যে 1 লক্ষ টাকা প্রদান করতে বাধ্য থাকিবে, তাহলে যদি সে মাল বিক্রি করে তাহলে কিন্তু 1 লক্ষ টাকা দিবে। তার মানে এখানে একটা শর্ত আছে, আর শর্ত থাকলে এই কথার কারণে এটার হস্তান্তরযোগ্য দলিলে রূপান্তর হবে না। পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে হস্তান্তরযোগ্যতা। তাহলে হস্তান্তরযোগ্যতা বলতে আমরা কি বুঝি? হস্তান্তরযোগ্য দলিল সাধারণভাবে কি হয়, অর্পণের দ্বারাই কিন্তু নগদ অর্থের মতোই অনেকটা হস্তান্তরযোগ্য হয়ে থাকে। আর যদি বলা হয় বাহককে দেয় দলিল, তখন শুধু অর্পণের দ্বারা হস্তান্তর করলেই চলে। আর যদি বলা হয় আদেশে দেয়, তখন কিন্তু আমাকে পৃষ্ঠা অঙ্কনের মাধ্যমে হস্তান্তর করতে হয়। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ। আমি যে এখানে হস্তান্তরযোগ্য দলিল বলা হয়েছে এখানে অবশ্যই একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকবে, যেটা কি 500 টাকা, এটা কি 1000 টাকা, এটা কি 1 লক্ষ টাকা প্রদান করা হবে, তাই অবশ্যই নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে। পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রাপকের নাম উল্লেখ থাকতে হবে। যে কোনো ধরনের হস্তান্তরযোগ্য দলিলেই প্রাপকের নাম উল্লেখ থাকা প্রয়োজন পড়ে। আর অবশ্য তৃতীয় কোনো ব্যক্তির নাম যদি আমি উল্লেখ না করি বা একটা চেকের টাকা যদি আমি নিজেই কি করতে চাই, নিজেই উত্তোলন করতে চাই, তাহলে চেকে কিন্তু কি লিখতে হবে, আমাকে চেকে নিজ বা হচ্ছে সেলফ এই কথাটি লিখে আমি ব্যাংক থেকে আমার চেকের মাধ্যমে আমি টাকা উত্তোলন করবো। আর তখন আমি নিজেই কিন্তু কি হয়ে যাব, আমি প্রাপক হয়ে যাব। তাহলে বুঝতে পারলাম যে যদি আমি অন্য কাউকে টাকা প্রদান করি, যদি মিস্টার জেডকে টাকা প্রদান করি তাহলে মিস্টার জেডের নাম উল্লেখ থাকবে। আর যদি চেক দিয়ে নিজেই টাকা উত্তোলন করি তখন হচ্ছে নিজ বা হচ্ছে সেলফ এই কথাগুলো আসলে লিখতে হবে। তখন নিজ বা সেলফ হলে নিজেই কি হয়ে যাব, প্রাপক হয়ে যাব। তারপর বলা হয়েছে যে বিহিত মুদ্রা অর্থ পরিশোধ। আমরা জানি যে হস্তান্তরযোগ্য দলিলের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে দেশের অভ্যন্তরে এর অর্থ অবশ্যই বিহিত মুদ্রায় পরিশোধ করতে হবে। পরবর্তী বলা হয়েছে কি চাহিদা মাত্র বা নির্দিষ্ট সময় পরে দেয়। এর মানে হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল নির্দিষ্ট সময় পরে বা চাহিদা মাত্র পরিশোধ হয়ে থাকে। বিনিময় বিল ও অঙ্গীকারপত্র সাধারণত নির্দিষ্ট সময় পরে প্রদেয় হয় এবং দলিলে তার সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে যেটা কি 2 মাস পর নাকি 3 মাস পর কত তারিখে ওই নির্দিষ্ট সময়টা খুব স্পষ্টভাবেই লেখা থাকে। এরপর হচ্ছে উপস্থাপন। যে কোন ধরনের হস্তান্তরযোগ্য দলিলের ক্ষেত্রে এর অর্থ আদায়ের জন্য এবং মেয়াদে পরিশোধের জন্য উপস্থাপন করতে হয়। তার মানে আমি যে যখন টাকাটা পরিশোধ করব তখন কিন্তু আমাকে হস্তান্তরযোগ্য দলিলটা দেখাতে হবে। যেমন আমি যদি ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করি, আমাকে অবশ্যই টাকা উত্তোলনের জন্য আমাকে ব্যাংকে চেকটা শো করতে হবে। চেকটা যদি না দেখাই তাহলে কিন্তু ব্যাংক আমাকে টাকা প্রদান করবে না। এই জন্য বলা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল অবশ্যই কি করতে হয়, উপস্থাপন করতে হয়।
পরবর্তী যে বৈশিষ্ট্য, যে হস্তান্তরযোগ্য দলিল অনেক সময় ঋণের প্রমাণ হিসাবে কাজ করে। তার মানে হচ্ছে সকল প্রকার হস্তান্তরযোগ্য দলিলই ঋণের প্রমাণ হিসাবে আদালতে গৃহীত হয়। অর্থাৎ কোন হস্তান্তরযোগ্য দলিল আইনানুগ উপস্থাপন পরেও তা যদি অমর্যাদা হয় তাহলে এর জন্য সংশ্লিষ্ট পক্ষ দায়ী থাকবে। তাহলে এই ছিল আমাদের হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য। আশা করি প্রত্যেকটি বৈশিষ্ট্য খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তীতে চলে যাব পরবর্তী ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলে কিভাবে হস্তান্তর করা হয়। হস্তান্তর বলতে কি বোঝায়? হস্তান্তর বলতে বোঝায় যে এই দলিলটা আমি একজনের কাছ থেকে আরেকজনকে প্রদান করব। এই প্রদান করার সময় আমি কিভাবে হস্তান্তর আসলে করব। তাহলে বলা হয়েছে কি, বলা হয়েছে হস্তান্তরযোগ্য দলিলের হস্তান্তর বলতে দলিলের অধিকারী কর্তৃক যথা নিয়মে এর মালিকানা এক মালিকানার অন্যের নিকট হস্তান্তর করাকে বোঝায়। তার মানে হস্তান্তর মানে হচ্ছে দলিলটা আছে আমার কাছে, এই দলিলটা আমি কি করব, অন্য আরেকজন ব্যক্তির কাছে হস্তান্তর করব। তাহলে আমার কাছের মালিকানা থেকে এই দলিলের অন্য আরেকটা ব্যক্তির কাছে চলে যাচ্ছে, আর এটা কি বলা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলের হস্তান্তর। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে আসলে হস্তান্তর করা যেতে পারে। তাহলে এক নাম্বার আছে কি, অর্পণের দ্বারা। অর্পণ মানে হচ্ছে শুধু আমি আমার দলিলটা একজন আরেকজন ব্যক্তিকে দিয়ে দিব, এটাই হচ্ছে অর্পণের দ্বারা। যে আমার কাছে একটা দলিল আছে, এই দলিলটা আমি আরেকজন ব্যক্তিকে শুধু দিয়ে দিব, এটাই হচ্ছে অর্পণের দ্বারা হস্তান্তর। তাহলে অর্পণের দ্বারা হস্তান্তর বলতে প্রাপক বা অনুমোদন বলে প্রাপক কর্তৃক হস্তান্তরের অভিপ্রায় নিয়ে সাধারণত বাহককে দেয় যে অঙ্গীকারপত্র, বিনিময় বিল বা চেক রয়েছে তা অন্য কাউকে অর্পণ করাকে বুঝায়। এই ক্ষেত্রে শুধুমাত্র অর্পণই হস্তান্তর গ্রহীতার পক্ষে মালিকানা লাভে যথেষ্ট বলে গণ্য হয়। দলিলে প্রাপকের নামের শেষে অথবা বাহককে লেখা থাকলে তাকে বাহককে দেয় হস্তান্তরযোগ্য দলিল বলে। তার মানে আমার যে অঙ্গীকারপত্র বা বিনিময় বিল বা চেক, এগুলো যখন বাহককে দেয় কথা লেখা থাকে তখন আমি কি করব, শুধু অর্পণের মাধ্যমে কিন্তু হস্তান্তর করতে পারবো। তার মানে এটা কিন্তু এক্সামে আসে, যে এক্সামে কিভাবে আসবে, যে বাহককে দেয় অঙ্গীকারপত্র, বিনিময় বিল বা চেক এগুলো কিভাবে হস্তান্তর করা হয়। তাহলে অ্যান্সার কি হবে, শুধু অর্পণের দ্বারা। আবারও বলছি, বাহককে দেয় অঙ্গীকারপত্র, বিনিময় বিল বা চেক এগুলো কিভাবে হস্তান্তর করা হয়। তাহলে অ্যান্সার কি হবে, এগুলো শুধু অর্পণ করলেই আমার হস্তান্তর হয়ে যাবে বা এর মালিকানা অপর একজন ব্যক্তি পেয়ে যাবে। এরপর দেখবো যে না, আরেকটা উপায়, যে অনুমোদন ও পৃষ্ঠা অঙ্কন দ্বারা হস্তান্তর। তাহলে কি বলা হয়েছে, প্রাপক বা অনুমোদন বলে প্রাপককে হস্তান্তরের উদ্দেশ্যে দলিলের পিছনে বা সংযুক্ত কাগজে কি করতে হয়, এখানে স্বাক্ষর করতে হয়। তাহলে কখন আমি স্বাক্ষর করব, যখন আদেশে দেয় অঙ্গীকারপত্র, বিনিময় বিল ও চেকের কথা উল্লেখ থাকবে, এর বেলায় হস্তান্তরের বেলায় এরূপ অনুমোদন বা পৃষ্ঠা অঙ্কন অপরিহার্য বিবেচিত হয়ে থাকে। দলিলে প্রাপকের নামের শেষে অথবা আদেশ অনুসারে এই শব্দদ্বয়গুলো লেখা থাকলে তাকে আদেশ দিয়ে হস্তান্তরযোগ্য দলিল বলে। তাহলে যে দলিলগুলো আছে, বিনিময় বিল বা হচ্ছে চেক বা অঙ্গীকারপত্র, এগুলোতে যখন আদেশে দিয়ে এই কথাটা লেখা থাকবে তখন আমি হস্তান্তর করব। তখন আমাকে কি করতে হবে, এই দলিলের পিছনে সংযুক্ত কাগজে আমাকে স্বাক্ষর করতে হবে বা পৃষ্ঠা অঙ্কন করে স্বাক্ষর করতে হবে। তাহলে স্বাক্ষরের মাধ্যমে তখন কিন্তু এই দলিলগুলো হস্তান্তর হবে। তাহলে বাহকে দেয় অঙ্গীকারগুলো হচ্ছে শুধু অর্পণের দ্বারা হস্তান্তর হয়, আর হচ্ছে আদেশে দেয় যে অঙ্গীকারগুলো আছে সেগুলো আমাকে পৃষ্ঠা অঙ্কনের মাধ্যমে স্বাক্ষর করে হস্তান্তর করতে হয়। পরবর্তী যে টপিক সেটি হচ্ছে যে নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিলসমূহ। তার মানে এখানে হচ্ছে যে হস্তান্তর দলিলসমূহের মধ্যে উদাহরণগুলো দেওয়া আছে এবং আমার এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটাই। তাহলে এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে, এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল। তাহলে আমাকে এই পয়েন্টগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, এই পয়েন্টগুলো আমার অলওয়েজ এক্সামে মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে আমরা এই পয়েন্টগুলো একদম মুখস্থ করে ফেলবো যে এগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলের উদাহরণ। যেমন আমরা যদি বলি চেক, বিনিময় বিল, অঙ্গীকারপত্র, তারপরে বলা হয়েছে শেয়ার ওয়ারেন্ট, লভ্যাংশ পরোয়ানা, তারপর হচ্ছে হুন্ডি, তারপর হচ্ছে ব্যাংক নোট, তারপর আছে কি সরকারি নোট। তাহলে এইখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমার এক্সামে আসতে পারে, যে বলবে যে নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল। তাহলে আমি এখানে যে পয়েন্টগুলো জাস্ট ভালোভাবে মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু আমার এক্সামে কিন্তু কমন পেয়ে যাবো, যেগুলো আসলে হস্তান্তর করা যায়, কারণ এখানে হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি উদাহরণের সাথে সম্পর্কিত। তাহলে কোনগুলো হস্তান্তর করা যায় না, তাহলে আমরা দেখবো যে যেগুলো হস্তান্তর করা যায় না বা হস্তান্তর অযোগ্য দলিল সমূহ হচ্ছে কি, সাধারণত হচ্ছে পোস্টাল অর্ডার, তারপর হচ্ছে মানি অর্ডার, ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে ব্যাংক ড্রাফট একটি হস্তান্তরযোগ্য দলিল নয়। তারপর হচ্ছে পে অর্ডার,
স্থায়ী আমানত রসিদ, ফিক্সড ডিপোজিট রিসিপ্ট, এছাড়া হচ্ছে শেয়ার সার্টিফিকেট। তাহলে একটু খেয়াল করতে হবে, এখানে শেয়ার সার্টিফিকেটের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে দাগ কাটা চেক বা ক্রস চেক। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমার এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই এখান থেকে আমার কাজ হচ্ছে যে শুধু আমি পয়েন্টগুলো মেমোরাইজ করব, যে এই পয়েন্টগুলো হচ্ছে হস্তান্তর অযোগ্য, এগুলো হচ্ছে হস্তান্তর করা যায় না। তাহলে আসতে পারে নিচের কোনটি হস্তান্তর যোগ্য দলিল নয়। তাহলে আমি যদি এই দলিলগুলোর কথা মাথায় রাখি, তাহলে কিন্তু আমার এক্সামে এখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। পরবর্তী আমরা দেখবো যে আসলে এখান থেকে কি আদৌ কোনো প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ারে। হ্যাঁ, কি বলা হয়েছে, প্রিভিয়াস একটা প্রশ্ন এসেছিল যে ঢাকা ইউনিভার্সিটি ফিন্যান্সের 2018-19 সালে একটি প্রশ্ন, যে নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়। তাহলে তোমরা কিন্তু এটা ইজিলি অ্যান্সার করতে পারবে, ভিডিওটা একটু পজ করে নিজেই অ্যান্সার করে দাও যে নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়। তাহলে আমরা কিন্তু একটু আগে আমাদের এখানে দেখেছিলাম যে হস্তান্তরযোগ্য দলিল নয়ের মধ্যে আসলে কে ছিল, ব্যাংক ড্রাফট কিন্তু আমাদেরকে হস্তান্তরযোগ্য দলিল নয়। একটু আগে আমাদের আগের স্লাইডে কিন্তু ছিল নিচে কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়, তাহলে হচ্ছে ব্যাংক ড্রাফট। আমাদের অ্যান্সার হচ্ছে ব্যাংক ড্রাফট। পরের যে প্রশ্নটা, এটা ছিল 2017-18 সেশনে, যে নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিলের উদাহরণ নয়। তার মানে দেখতে পেলাম যে এখান থেকে এই টাইপের প্রশ্নই বেশি আসে, যে নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়, বা আমাদের সামনে এক্সাম আসতে পারে নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল। তাহলে আমাদের প্রিভিয়াস দুইটা স্লাইড যদি আমরা জাস্ট মেমোরাইজ করে রাখি যে এগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল আর এগুলো হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল নয়, তাহলে কিন্তু আমরা এক্সামে আমাদের প্রশ্ন কমন পেয়ে যাব ইনশাল্লাহ। তাহলে নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিলের উদাহরণ নয়, তাহলে ব্যাংক নোট হস্তান্তর করা যায়, ব্যাংক ক্রেডিট হস্তান্তর করা যায়। ব্যাংক ড্রাফট, তাহলে আবার চলে আসলো ব্যাংক ড্রাফট। আমরা জানি যে ব্যাংক ড্রাফট আমাদের দেশে হস্তান্তর করা যায় না। তাহলে এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে ব্যাংক ড্রাফট, যেটা আসলে হস্তান্তর করা যায় না, হস্তান্তর অযোগ্য একটি দলিল। এখন চলে যাব আমাদের পরবর্তী টপিকে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে সরকারি নোট। তাহলে আমরা দেখলাম যে নোট কিন্তু হস্তান্তর করা যায়, এবং নোটগুলো সাধারণত কয় ধরনের হয়, দুই ধরনের, বা নোট বা মুদ্রা সাধারণত একটা হচ্ছে সরকারি নোট আর একটা হচ্ছে ব্যাংক নোট। তাহলে আমরা ফার্স্টে জানবো যে সরকারি নোট কাকে বলে। কি বলা হয়েছে, একটা দেশের সরকার নিজ কর্তৃক ও নিজ দায়িত্বে বিহিত মুদ্রা হিসাবে যে নোটের প্রচলন করে তাকেই সরকারি নোট বলে। তাহলে মানে সরকারি নোটের প্রচলন সাধারণত করবে ওই দেশের সরকার, সে নিজ কর্তৃক বা নিজ দায়িত্বে এই মুদ্রার প্রচলন করে। যেহেতু সরকার এটা প্রচলন করছে, কি বলা হয়েছে, সরকার কর্তৃক সরকারের যে অর্থ মন্ত্রণালয় রয়েছে এর অধীনে এইরূপ নোট ছাপা হয়। তাহলে আমাকে যদি বলে সরকারি নোট এটা হচ্ছে কোন মন্ত্রণালয়ের আন্ডারে ছাপানো হয়, অ্যান্সার কি হবে, সরকারের অর্থ মন্ত্রণালয়। তারপর বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি করে, এখানে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কি, কেন্দ্রীয় ব্যাংক সরকারের পক্ষে জনসাধারণের উদ্দেশ্যে এই রূপ নোট প্রচলনের দায়িত্ব নেয়। তার মানে ছাপাবে কিন্তু সরকার, কিন্তু এটা জনগণের কাছে পৌঁছে দেওয়া, এটাকে প্রচলন, এটা বাজারে প্রচলন করা, এটার দায়িত্ব কিন্তু হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেটা সরকারের পক্ষ হয়ে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। আর বাংলাদেশে এরূপ কাগজি নোটের চেনার উপায় হচ্ছে, এরূপ নোটের উপর অবশ্যই কথা লেখা থাকবে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকার। তাহলে আমি সরকারি নোট কিভাবে চিনবো, যে নোটের উপরে আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর হচ্ছে বা শুধু বাংলাদেশ সরকার ইত্যাদি শব্দসমূহ লেখা থাকে, এবং এরূপে অনেক সময় সরকারের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতীক বা লোগো ব্যবহৃত হয়। এরূপ নোটে সাধারণত সরকারের পক্ষে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। তাহলে এই লাস্ট লাইনটা আমার এক্সামের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, যে সরকারি নোটে কার স্বাক্ষর থাকে। সরকারি নোটে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকে না, যে বাংলাদেশ ব্যাংকের অর্থ সচিবের সিগনেচার থাকে। তাহলে সরকারি নোটে আমরা যখন হাতে নিব, আমরা দেখব যে সরকারি নোটে সাধারণত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি কথা লেখা থাকতে পারে, বা সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রতীক লেখা থাকতে, লোগো ব্যবহৃত হতে পারে। এছাড়াও আরেকটা চেনার উপায় হচ্ছে এটি অর্থ সচিবের দ্বারা স্বাক্ষরিত হয়ে থাকে। তাহলে আমাদের দেশে কোন নোটগুলোকে সরকারি নোট বলে, সাধারণত আমাদের দেশে হচ্ছে 1 টাকা আর হচ্ছে 2 টাকার যে নোট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 1 টাকার নোট, এটা হচ্ছে 1 টাকার নোট, আর এটা হচ্ছে 2 টাকার নোট। তাহলে এই দুইটা নোটকে সাধারণত সরকারি নোট বলা হয়ে থাকে। তাহলে আমার এক্সামে কিন্তু আসতে পারে যে নিচের কোনগুলো সরকারি নোট। তাহলে আমি মাথায় রাখবো 1 টাকা আর হচ্ছে 2 টাকা, এই দুইটাকে বলা হয় সরকারি নোট, যেটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেওয়া আছে। তাহলে এই ছিল আমাদের সরকারি নোটের আলোচনা। এখন আমরা চলে যাব পরবর্তী ব্যাংক নোটের আলোচনা। এবং ব্যাংক নোট কাকে বলে, ব্যাংক নোট বলতে বোঝাচ্ছে যে সরকারের অনুমতি ক্রমে সরকারের ব্যাংক হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত কাগজি মুদ্রা বা নোটকে ব্যাংক নোট বলা হয়। তার মানে ব্যাংক নোট কে ইস্যু করবে, বলাই হচ্ছে যে ব্যাংক নোট ইস্যু করার বা ছাপানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। এখানে সরকারের কিন্তু এখানে দায়িত্ব নাই। এখানে কেন্দ্রীয় ব্যাংক যে কাগজি মুদ্রা বা নোট ছাপানো হয় তাকেই বলা হচ্ছে ব্যাংক নোট। বিনিময়ের মাধ্যম হিসাবে সরকারি নোট এবং ব্যাংক নোট উভয়কে কি বলা হয়, বিহিত মুদ্রা হিসেবে বিবেচিত করা হয়। তাহলে হচ্ছে যে একটা দেশের সরকার বা একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যে নোটগুলো ছাপায়
ওই নোটগুলোই কিন্তু একটি দেশের জন্য বিহিত মুদ্রা। এবং বিহিত মুদ্রা বিবেচিত হলো লেনদেনের ক্ষেত্রে ব্যাংক নোটের ব্যবহার সর্বাধিক। আমরা জানি যে সরকারি নোট কিন্তু মাত্র দুটি, 1 টাকা আর 2 টাকার। বাকি যে নোটগুলো আমরা দেখি আমাদের চারপাশে ব্যবহৃত হয় সেগুলো কিন্তু সবই হচ্ছে ব্যাংক নোট। এই জন্য বলা হয় সরকারি নোট থেকে ব্যাংক নোটের প্রচলন কিন্তু অনেক বেশি। আর চীনা রুপাই কি? চীনা রুপাই হচ্ছে এর উপর কেন্দ্রীয় ব্যাংকের নাম উল্লেখ থাকে এবং কেন্দ্রীয় ব্যাংকের লোগো ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি ব্যাংক নোটগুলো হাতে নিয়ে দেখবো যে এখানে উপরে কিন্তু লেখা আছে বাংলাদেশ ব্যাংক, ওইখানে কিন্তু আর বাংলাদেশ সরকার এই কথাগুলো লেখা নাই। তাহলে ব্যাংক নোট চীনা রুপাই হচ্ছে যে এখানে অলওয়েজ কেন্দ্রীয় ব্যাংকের নাম উল্লেখ থাকে বা কেন্দ্রীয় ব্যাংকের লোগো ব্যবহৃত হয়। এবং ব্যাংক নোট বাংলাদেশে ব্যাংক নোট ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর করে থাকেন। তার মানে এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সিগনেচার থাকবে, এখানে কিন্তু আর অর্থ সচিবের সিগনেচার থাকবে না। তাহলে এইটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট যে সরকারি নোটে কার সিগনেচার থাকে? অর্থ সচিবের। আর হচ্ছে ব্যাংক নোটে কার সিগনেচার থাকে? ব্যাংক নোটের সিগনেচার থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। তাহলে আমরা এখন চিনে আসবো যে ব্যাংক নোট হচ্ছে কোন নোটগুলো। তাহলে আমাদের এখানে ব্যাংক নোটগুলো বলতে বোঝানো হচ্ছে 500 টাকার নোট, তারপর হচ্ছে 1000 টাকার নোট, তারপর হচ্ছে সম্প্রতি 200 টাকার নোট বের হয়েছে, তারপর হচ্ছে 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, আরেকটা হচ্ছে 5 টাকার নোট, আরেকটা হচ্ছে 10 টাকার নোট। তার মানে এই নোটগুলো যখন দেখবো আমি, এই নোটগুলো হচ্ছে আমার জন্য ব্যাংক নোট। তবে 5 টাকার নোট নিয়ে একটু কথা বলা দরকার। সরকার 2017 সালে একবার বলেছিল যে এই 5 টাকার নোটটাকে কি করা হবে? সরকারি নোটে রূপান্তর করা হবে, তার মানে এটা সরকারের অধীনে চলে যাবে। কিন্তু পরবর্তীতে এইটা আর সরকারি নোটের বা সরকারি নোট হিসেবে গণ্য করা হয়নি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই অ্যানাউন্সের পর একটা প্রশ্ন এসেছিল নিচের কোনটি সরকারি নোট। তখন শুধু ওই বছর এই 5 টাকার নোটটিকে সরকারি নোট বলে বিবেচনা করা হয়েছিল। কিন্তু আমরা যদি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখি আমরা দেখবো যে এই 5 টাকাকে কিন্তু বর্তমানে ব্যাংক নোট হিসেবে বিবেচনা করা হয়, যেটি আসলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপা হয়। তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবো যে আমার এক্সামে কি ধরনের প্রশ্ন আসে। যদি বলা হয় নিচের কোনটি সরকারি নোট, অপশনে শুধু 5 টাকা নোট আছে, তাহলে অ্যান্সার হবে 5 টাকা। আর অপশনে যদি 1 টাকা বা 2 টাকা থাকে তাহলে ওইটাকে আমরা অ্যান্সার হিসাবে গণ্য করব। তাহলে এই ছিল আমাদের ব্যাংক নোটের উদাহরণ। এখান থেকে আমরা চিনতে পারলাম যে আমার জন্য কোনগুলো হচ্ছে ব্যাংক নোট। তাহলে এখান থেকে কিন্তু আমরা যদি এগুলো দেখি এখান থেকে প্রশ্ন চলে আসবে। এবং এই পর্যন্ত ছিল আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার চলে যাব। এখন আমরা পরবর্তীতে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের চেক, বিল অফ এক্সচেঞ্জ ও প্রমিসরি নোট, যেটা আমাদের এইচএসসি কনটেক্সটে ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় ছিল। এবং আমাদের বাকি লেকচারটুকু আমরা এই অধ্যায় টপিকটা নিয়ে আলোচনা করব যে অ্যাডমিশনের জন্য এই চ্যাপ্টার থেকে এক্স্যাক্টলি কিভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব সেটি হচ্ছে চেকের ধারণা, বা চেক বলতে আসলে কি বোঝায় বা কাকে বলে। এটা আমার অনেক সময় রিটেনে প্রশ্ন আসতে পারে। তো আমরা দেখব এখন যে আমানতকারী ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন বা কাউকে অর্থ পরিশোধের জন্য ব্যাংক সরবরাহকৃত নির্দিষ্ট ছাপা ফর্মে যে নির্দেশপত্র প্রণয়ন করে তাকেই আসলে চেক বলে। আমরা জানি যে আমরা যখন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করব, যখন আমরা ব্যাংকে গিয়ে একটি অ্যাকাউন্ট ওপেন করব, ব্যাংকের চোখে আমি হয়ে যাব একজন আমানতকারী। তাহলে আমানতকারী কি করবে? তার এই ব্যাংক অ্যাকাউন্টে তার যে অর্থ সেটা সে জমা রাখতে পারে। জমা রাখার পর যখন সেই এই অ্যাকাউন্ট থেকে তার অর্থটা উত্তোলন করবে, এই অর্থ উত্তোলন করার জন্য তাকে কিন্তু চেক ব্যবহার করতে হবে। এছাড়াও এই আমানতকারী থেকে কে একজন টাকা পায়, আমানতকারী তাকে ওই টাকাটা সে পরিশোধ করতে চাচ্ছে, তাহলে অর্থ পরিশোধের জন্য ওই ব্যক্তিকে যেটা প্রদান করা হবে সেটাও কিন্তু চেক। তাহলে চেকের মাধ্যমে কি করা যায়? অর্থ উত্তোলন করা যায়, চেকের মাধ্যমে আমি কাউকে অর্থ পরিশোধ করতে পারি। পরবর্তী যেটা বলা হচ্ছে যে চেক হলো কি? এমন একটি হস্তান্তরযোগ্য দলিল। হস্তান্তরযোগ্য, এটা একজন ব্যক্তির কাছ থেকে আরেকজন ব্যক্তি হস্তান্তর করা যাবে, ওই ব্যক্তি আবার আরেকজনের কাছে হস্তান্তর করতে পারবে। তাহলে বলতে পারছি আমরা চেককে একটি হস্তান্তরযোগ্য দলিল যা ব্যাংক সরবরাহকৃত চেকের পাতায় লেখা হয়, এবং আমানতকারী যখন হস্তান্তর করে সেখানে সে কি করবে? তার স্বাক্ষরটা দিবে, এবং সেই স্বাক্ষরটা অবশ্যই তার যখন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছিল যে নমুনা স্বাক্ষর প্রদান করেছিল সেই স্বাক্ষরের সাথে তাকে অবশ্যই মিলতে হবে। তাহলে বলা হচ্ছে আমানতকারী তার ব্যাংকে রক্ষিত নমুনা স্বাক্ষরের অনুরূপ স্বাক্ষর এতে প্রদান করে থাকে যখন সে আসলে কি করবে? চেকটা হস্তান্তর করবে। এবং বলা হচ্ছে যে এতে চেকে উল্লেখিত কোনো ব্যক্তি যাকে আমরা প্রাপক নামে জানি বা তার আদেশে কোনো ব্যক্তিকে বা বাহককে অর্থ প্রদানের নির্দেশে কি হয়? প্রদত্ত করা হয়। অবশ্য আমানতকারী বা আদেশটা
যখন সে নিজে টাকা উত্তোলন করবে তখন সে চেকের উপর কি লিখবে, নিজ বা সেলফ, এই শব্দগুলো সে ব্যবহার করে নিজেই কি করতে পারবে, তার অ্যাকাউন্ট থেকে নিজেই টাকা উত্তোলন করতে পারবে। আর আমি যদি অন্য কাউকে প্রদান করি তাহলে ওই ব্যক্তির নাম লিখব, বা সে যদি বলে অন্য কাউকে দিতে তাহলে তার নির্দেশ অনুযায়ী অন্য ব্যক্তির নাম লিখে আমি চেককে, এই কথাগুলো আমি এখানে লিখে তারপর আমি উত্তোলন করতে পারবো বা অর্থ পরিশোধ করতে পারবো। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চেকে কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। তাহলে চেকের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি, চেক হলো সাধারণত কি একটি শর্তহীন নির্দেশনামা। শর্তহীন কেন? আমার অ্যাকাউন্টে তো আমার টাকাই আছে, আমার টাকায় আমি নিজে উত্তোলন করতেছি বা অন্য কাউকে পরিশোধ করতে বলতেছি, তাহলে এই সাথে ব্যাংকের আমার কোনো কন্ডিশন বা শর্ত আসলে সাধারণত থাকবে না। তাহলে শর্ত থাকলে এটাকে চেক বলা হয় না, এটাকে বলা হয় ইনভ্যালিড, অবৈধ বলা হবে, এটা কোনো বৈধ চেক হবে না। তারপর বলা হচ্ছে কি, আমানতকারী তার ব্যাংকারের চেকের মাধ্যমে এরূপ নির্দেশ দিয়ে থাকে। আমি যে ব্যাংকে বলবো যে তুমি ওকে পরিশোধ করো, তাহলে আমি ব্যাংকে যে নির্দেশ প্রদান করতেছি, এই নির্দেশ যে প্রদান করার যে দলিলটা, সেই দলিলটাই কিন্তু আসলে হচ্ছে চেক। তারপর কি বলা হচ্ছে, আমানতকারী নিজেকে বা প্রাপক কোনো ব্যক্তিকে বা তার বাহককে অর্থ প্রদানের জন্য এরূপ নির্দেশ দিয়ে থাকে। তাহলে আমি নিজেই দেখলাম, আমি যদি নিজের জন্য টাকা উত্তোলন করি তাহলে ব্যাংকে আমি নির্দেশ দিব, অথবা অন্য কাউকে পরিশোধ করার জন্য আমি ব্যাংকে এই চেকের মাধ্যমে নির্দেশ দিয়ে থাকি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে যে সাধারণত চেকের কয়টি পক্ষ থাকে। আমরা দেখবো সাধারণত চেকে 3টি পক্ষ থাকবে। তাহলে প্রথম যে পক্ষটা আছে সেটা হচ্ছে আদেশটা। তাহলে আদেশটা কাকে বলা হচ্ছে বা কোন ব্যক্তিকে আদেশটা বলা হচ্ছে? বলা হচ্ছে যে ব্যক্তি চেকে স্বাক্ষর প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তিকে বা নিজের অর্থ প্রদানের শর্তহীন নির্দেশ প্রদান করে তাকে চেকের আদেশটা বলা হয়। আমরা জানি যে যখনই আমরা টাকা উত্তোলন করতে যাব বা কাউকে টাকা প্রদান করব, চেকে আমাকে স্বাক্ষর প্রদান করতে হবে। আমারই অ্যাকাউন্ট, আমি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করছি, আমাকে চেকে যে স্বাক্ষর দিতে হবে, তাহলে যে পক্ষ বা যে ব্যক্তি স্বাক্ষর দিচ্ছে চেকের উপরে সেটাই হচ্ছে কি আদেশটা। তাহলে চেকের আদেশটা সাধারণত কে হয়ে থাকে? বলা হচ্ছে আমানতকারী, বা মাঝে মাঝে তার অনুমোদিত প্রতিনিধিও স্বাক্ষর দিয়ে থাকতে পারে। তাহলে বলা হচ্ছে যে হস্তান্তরযোগ্য দলিলের আইনের 7 ধারার প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে চেকের যে প্রস্তুতকারী সেই সাধারণত কি হয়ে থাকে? আদেশটা হয়ে থাকে, যাকে বেসিক্যালি ড্রয়ার বলা হয়। এরপর দ্বিতীয় যে পক্ষটা চেকে সেটা হচ্ছে আদিষ্ট। আদিষ্ট কি? আমরা দেখছি এখানে যে আদেশটা যখন চেক প্রস্তুত করে, মূলত আদেশটা যার প্রতি এই অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে থাকে তাকেই বলা হয় কি চেকের আদিষ্ট। তাহলে আমরা দেখতেছি আমানতকারী ব্যাংকে বলতেছে যে তুমি ওকে টাকা পরিশোধ করে দাও বা আমার টাকা আমাকে দিয়ে দাও। তাহলে এখানে আদেশটা কাকে আদেশ দিচ্ছে? ব্যাংকে। তাহলে ব্যাংক হচ্ছে এখানে কি আদিষ্ট। তাহলে বলা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলের আইনের 7-এর দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যাকে হস্তান্তরযোগ্য দলিলে অর্থ প্রদান নির্দেশ প্রদান করা হয় তাকে বেসিক্যালি আদিষ্ট বা ড্রই বলা হয়। তাহলে আমরা দেখলাম যে চেকের ক্ষেত্রে সাধারণত আদিষ্ট হলো কি আমানতকারীর ব্যাংক, আমানতকারীর ব্যাংক, কারণ এখানে ব্যাংক আদেশটা পালন করতেছে, আর আদেশটা সে হুকুম দিচ্ছে, আদেশ দিচ্ছে, যাকে কাকে দিচ্ছে? ব্যাংকে দিচ্ছে। তাহলে ব্যাংক হচ্ছে আদিষ্ট। এরপর তৃতীয় যে পক্ষ সেটা হচ্ছে প্রাপক। তাহলে প্রাপক কাকে বলা হচ্ছে? বলা হচ্ছে চেকের আদেশটা অর্থ পরিশোধের নিমিত্তে যার নাম চেকের পাতায় উল্লেখ করে তাকেই বলা হয় কি চেকের প্রাপক। আমরা দেখেছি চেকে লেখা থাকে যে ওই অমুক ব্যক্তিকে টাকা প্রদান করো, বা নিজের কথাই লেখা থাকে। তাহলে যার নামটা আমি এই চেকের পাতায় লিখবো সেই বেসিক্যালি হচ্ছে কি প্রাপক বা পেয়ী। তাহলে বলা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল আইনের 7-এর 4র্থ অনুচ্ছেদে বলা হয়েছে যে ব্যক্তিকে বা যার আদেশে কোনো ব্যক্তিকে দলিলের বা চেকের অর্থ প্রদান করা হবে বা দলিলে উল্লেখ করা থাকবে যার নাম, ওই উল্লেখিত ওই ব্যক্তিকেই বলা হবে প্রাপক বা পেয়ী। তাহলে অবশ্য আদেশটা কি করে? মাঝে মাঝে নিজে টাকা উত্তোলন করে, তাকে নিজ বা সেলফ লিখলে সে নিজেই কি হয়ে যাবে? প্রাপক হয়ে যাবে। তাহলে আদেশটা সে যখন নিজের জন্য টাকা উত্তোলন করবে, সে যখন চেকের উপরে লিখবে নিজ, তখন সে নিজেই কি হয়ে যাবে? প্রাপক হয়ে যাবে। তাহলে এই ব্যাপারটা আমরা একটু সিম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে সরাসরি চেকের মাধ্যমে দিয়ে বোঝার চেষ্টা করব। এখানে আমরা একটা চেক দেখতে পাচ্ছি। তাহলে চেকটা হচ্ছে কোন ব্যাংকের? ধরলাম এখানে টুইঙ্কেল ব্যাংক, এবং চেকে বলা হচ্ছে যে পে টমাস উইঙ্কেল। তাহলে টমাস উইঙ্কেল হচ্ছে একজন ব্যক্তি যাকে আসলে অর্থ পরিশোধ করা হচ্ছে, কিন্তু চেকে স্বাক্ষর দিচ্ছে হচ্ছে আরেকজন ব্যক্তি। তাহলে আমরা এখানে 3টা জিনিস দেখলাম। একটা হচ্ছে ব্যাংকের নাম, আমি কাউকে টাকা পরিশোধ করতেছি, আর ব্যাংকে কেউ একজন স্বাক্ষর দিচ্ছে। তাহলে আমরা যদি ফার্স্টে চিন্তা করি যে এই যে ব্যাংকের নাম টুইঙ্কেল ব্যাংক, তাহলে টুইঙ্কেল ব্যাংকে আমরা কি বলবো? টুইঙ্কেল ব্যাংকে আমরা বলবো আদিষ্ট বা ড্রয়ি। আমি কাকে টাকা প্রদান করতেছি?
টমাস উইঙ্কেলকে, তাহলে টমাস উইঙ্কেলকে এখানে প্রাপক বা পেই, আর আমি এখানে নিজে স্বাক্ষর দিচ্ছি, তাহলে আমি কি হয়ে যাবে এখানে আদেশটা বা ড্রই। তাহলে আমরা দেখতে পারলাম যে একটা সাধারণ একটা চেকে সাধারণ তিনটা পক্ষ থাকতেছে এখানে। তাহলে ব্যাংকে হচ্ছে কি এখানে আদিষ্ট, আর যাকে টাকা প্রদান করা হচ্ছে সে হচ্ছে প্রাপক, আর যে স্বাক্ষর প্রদান করতেছে সে হচ্ছে আদেশটা বা ড্রয়ার। তাহলে এটা কিন্তু আমার অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে চেকের কোন পক্ষ আসলে কে হয়, আমরা ওইভাবেই আসলে খেয়াল করব। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে চেকের প্রকারভেদ। চেককে কত ভাগে ভাগ করা যায়? সাধারণত আমরা জানি চেককে দুই ভাগে ভাগ করা যায় বা দুই ধরনের প্রকার রয়েছে চেকের। তাহলে ফার্স্টে যে চেকটা রয়েছে সেটা হচ্ছে বাহক চেক, যাকে বলা হয় বেয়ারার চেক। তাহলে বেয়ারার চেক কাকে বলা হচ্ছে? যে কোনো ব্যক্তি বা বাহক ব্যাংকে উপস্থাপন করে যে চেকের অর্থ সংগ্রহ করতে পারে তাকেই আসলে বলা হয় বাহক চেক। এবং এরূপ চেক সহজে চেনার উপায় হলো এতে প্রাপকের নামে শেষে অথবা বাহককে এই শব্দগুলো লেখা থাকবে। তাহলে আমরা একটু একদম এক্সাম্পলটা খেয়াল করি যে এখানে একটা অগ্রণী ব্যাংকের চেক আছে এবং চেকে কি বলেছে? চেকটা বলেছে যে প্রদান করুন কাকে? রহিমকে। তাহলে অগ্রণী ব্যাংক কি? এখানে অগ্রণী ব্যাংক হচ্ছে আদিষ্ট, আর রহিম হচ্ছে কি এখানে প্রাপক, আর এখানে এম হোসেন সে হচ্ছে কি আদেশটা। তাহলে এখানে কাকে টাকা প্রদান করা হচ্ছে? রহিমকে, কিন্তু রহিমের পর কি লেখা আছে? অথবা বাহককে লেখা আছে। তাহলে এই বাহককে এই কথাটা লেখার জন্য আমরা এই চেককে বলবো এটা হচ্ছে বাহক চেক বা বেয়ারার চেক। এরপর যেটা দ্বিতীয় যে চেকটা আছে সেটা হচ্ছে হুকুম চেক বা অর্ডার চেক। তাহলে কি বলা হচ্ছে? অর্ডার চেক কাকে বলে? যে চেকে প্রাপকের নামে শেষে অথবা আদেশ অনুসারে শব্দদ্বয় লেখা থাকে তাকে বলা হয় হুকুম চেক। তাহলে হুকুম চেক দেখতে এরকম হবে। এখানে অগ্রণী ব্যাংকের একটা চেক দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে জনাব করিমকে অথবা আদেশ অনুসারে, এখানে আদেশের কথা বলা হয়েছে। তাহলে যখন আদেশ কথা লেখা থাকবে তাকে আমরা বলবো এটা হচ্ছে হুকুম চেক, আর এখানে আদেশটাকে এম এ খালেক। এই চেকের ডিফারেন্সটা কি বাহক চেক থেকে? যখনই আদেশ বলা হবে তাহলে শুধু রহিমকে টাকা প্রদান করা হবে। এই করিম যে ব্যক্তিটা আছে, করিম এই ব্যক্তিটাকে টাকা প্রদান করা হবে, অথবা করিম যদি অন্য কাউকে বলে ওই স্পেসিফিক ব্যক্তি ছাড়া আর কাউকে টাকা প্রদান করা হয় না এই হুকুম চেকে। তাহলে আবারও বলতেছি, যখন আদেশ অনুসারে বলা থাকে তাহলে যার নাম এখানে আছে করিম এই স্পেসিফিক ব্যক্তিকে টাকা প্রদান করা হবে, এছাড়া অন্য কোনো ব্যক্তিকে টাকা প্রদান করা হয় না। অথবা করিম যদি কাউকে দিতে বলে তাহলে ওই স্পেসিফিক ব্যক্তিকে টাকা প্রদান করা হবে, এছাড়া টাকা প্রদান করা হবে না। আর বাহক চেক কি? যেই চেকটা নিয়ে যাবে, এখানে কোনো ব্যক্তি ফ্যাক্টর না, যে কোনো ব্যক্তি চেকটা নিয়ে গেলে তাকে ব্যাংক টাকা প্রদান করে দিবে। তাহলে এরপরে আমরা যেটা দেখব যে পরবর্তী কি চেক আছে? দাগ কাটা চেক। এটা সাধারণত কোনো প্রকারভেদ না, এটা হচ্ছে যে বাহক চেক আর হচ্ছে হুকুম চেক, এই দুইটা চেকের আমি যখন এরকম আড়াআড়ি দাগ টেনে দিব, যখন আমি বাম পাশে দুইটা আড়াআড়ি দাগ টেনে দিব তখন তাকে বলা হয় দাগ কাটা চেক বা ক্রস চেক। তাহলে কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে বাহক বা হুকুম চেকের বাম কোণায় আড়াআড়ি ভাবে দুটি সমান্তরাল সরল রেখা টানা হলে ওই চেকটাকে বলা হয় দাগ কাটা চেক। এবং এইরূপ দাগের মাঝে কিছু লেখা হতেও পারে আবার নাও হতে পারে। মাঝে মাঝে এই দাগের মাঝখানে বিভিন্ন ব্যাংকের নাম উল্লেখ থাকে, তার মানে আমাকে ওই ব্যাংকে গিয়ে আমাকে টাকা উত্তোলন করতে হবে, আদারওয়াইজ অন্য ব্যাংকে গেলে আমাকে টাকা পরিশোধ করবে না। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে যখন দাগ কাটা চেক আমি ব্যাংকের মাধ্যমে যাব ব্যাংকের কাছে, তখন ব্যাংক কিন্তু আমাকে ডিরেক্ট ক্যাশ টাকা দিবে না, আমাকে অ্যাকাউন্টের মাধ্যমে জমা দিয়ে সরাসরি অ্যাকাউন্ট থেকে টাকাটা সংগ্রহ করতে হবে। তার মানে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া দাগ কাটা চেকের টাকা উত্তোলন করা যায় না। এই জন্যই বলা হয়েছে যে দাগ কাটা চেক কি অধিক নিরাপদ। তাহলে দাগ কাটা চেক কোনো স্পেসিফিক কোনো চেক না, যেটা হচ্ছে আমার বাহক চেক বা হুকুম চেক রয়েছে, এগুলোর বাম কোণে আমি যখন আড়াআড়ি দাগ টেনে দিব এটাকে বলা হচ্ছে দাগ কাটা চেক। এবং দাগ কাটার চেকের অর্থ আমি ক্যাশ টাকায় সংগ্রহ করতে পারবো না, আমাকে অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা উত্তোলন করতে হবে। এজন্যই বলা হচ্ছে দাগ কাটা একটি অধিক নিরাপদ চেক। এখন আমরা চেকের অন্যান্য প্রকারভেদ নিয়ে আলোচনা করব এবং আমাদের প্রথমে বিবিধ চেকের মধ্যে যে চেকটা আছে সেটা হচ্ছে পূর্ববর্তী তারিখের চেক। মানে হলো পূর্ববর্তী তারিখের চেক হলো যেদিন চেকটা প্রস্তুত করা হবে তখন থেকে আরো কয়েকদিন পূর্বের তারিখটা চেকে লেখা থাকবে, তখন তাকে বলা হবে পূর্ববর্তী তারিখের চেক। এবং আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে খেয়াল করি যে জনতা ব্যাংকের একটা চেক, যেখানে এটা দেখতে পাচ্ছি যে বাম পাশে আমার আড়াআড়ি করে দুইটা লাইন দেওয়া আছে, এটা হচ্ছে একটা দাগ কাটা চেক। এবং এই চেকে একটা তারিখ আছে হচ্ছে 7/7/2003, কিন্তু চেকটা প্রস্তুত করা হয়েছে কবে? 12/7। তাহলে প্রস্তুত করা হয়েছিল 12/7/2003, এই প্রস্তুতের পূর্বের একটা তারিখ হচ্ছে 7/7/2003। তাহলে প্রস্তুতি থেকে যখন পূর্বের কোনো তারিখ চেকে লেখা থাকবে
তখন ওই চেকটাকে আমরা বলবো পূর্ববর্তী তারিখের চেক। তাহলে আমার এক্সামে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে একটি চেক 12/7/2003 প্রস্তুত করা হয়েছে, কিন্তু চেকের গায়ে লেখা আছে ডেটটা 7/7/2003, এটি আসলে কোন ধরনের চেক? তখন আমরা এটা বলবো যেহেতু পূর্বের একটি তারিখ দেওয়া আছে, প্রস্তুতকৃত তারিখ থেকে পূর্বের একটি তারিখ দেওয়া আছে, তখন আমরা অ্যান্সার করবো এটা পূর্ববর্তী তারিখের চেক। এরপর বিবি চেকের পরবর্তী যেই প্রকারভেদটা সেটা হচ্ছে পরবর্তী তারিখের চেক। তাহলে এই ধরনের চেকে চেক প্রস্তুতকারীর যে তারিখটা আছে তারিখ হতে পরবর্তী বা আগামী কোনো তারিখের উল্লেখ থাকবে চেকে, এবং এই ক্ষেত্রে উক্ত তারিখ না আসা পর্যন্ত আমি ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবো না। তাহলে আমরা একটু এক্সাম্পলটা খেয়াল করি যে এখানে একটা জনতা ব্যাংকের চেক দেওয়া আছে, দাগ কাটা চেক, এবং চেকের গায়ে তারিখ আছে কি 7/7/2003, কিন্তু চেকটা প্রস্তুত করা হয়েছে 1/7/2003। তাহলে প্রস্তুত হয়েছে 1/7/2003 আর তারিখটা হচ্ছে ভবিষ্যতের কোনো তারিখ 7/7/2003। তাহলে যেহেতু আগামী কোনো ডেট আছে বা ভবিষ্যতের কোনো সময়কে নির্দেশ করতেছে এই চেকটা, তাহলে এই চেককে আমরা বলবো পরবর্তী তারিখের চেক। এর পরবর্তী যেটা আছে বিবিধ চেকের মধ্যে সেটা হচ্ছে বাতিল বা বাসি চেক। মানে হচ্ছে চেকের গায়ে যে ডেটটা দেওয়া থাকবে ওই ডেট থেকে সাধারণত পরবর্তী 6 মাস পর্যন্ত এটাকে বৈধ চেক হিসাবে বিবেচনা করা হয়। 6 মাস পরে যদি কেউ যায় তখন ওই চেকটাকে বলা হবে বাতিল বা বাসি চেক। তাহলে ওইটাই বলা হচ্ছে যে ওই তারিখের যদি উক্ত তারিখের মধ্যে চেক ব্যাংকে উপস্থাপন না করা হয় তবে তা বাতিল বা বাসি হয়ে যাবে, আর এটাকেই বেসিক্যালি বাসি বা বাতিল চেক বলে বিবেচনা করা হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভ্রমণকারীর চেক বা ট্রাভেলার্স চেক। মানে হচ্ছে যখন মানুষ কি করে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করে, সে ক্যাশ টাকা না নিয়ে এই চেকটা ব্যাংক তাকে প্রদান করে, তাহলে তার কোনো এখানে রিস্ক থাকতেছে না। এটাই বলছে বিভিন্ন স্থানে বা দেশে ভ্রমণের সময় নগদ টাকা না নিয়ে ব্যাংক কি করে অর্থ সাথে নেবার ব্যবস্থা হিসাবে যে চেক প্রদান করে তাকে ভ্রমণকারী চেক বলে, এবং আমি বিদেশে গিয়ে যে কোনো ব্যাংকে এই চেকটা আমি ইজিলি ভাঙাতে পারবো। এজন্য বলা হয়েছে ইস্যুকারী ব্যাংকের বিভিন্ন শাখা বা বিদেশে যে কোনো শাখা বা প্রতিনিধির নিকট এটা জমা দিয়ে আমি উক্ত চেকের টাকা আমি ভোগ করতে পারবো। এরপর যেটা আছে খোলা চেক। আমরা একটু আগে দেখেছিলাম যে দাগ কাটা চেকে কি করা থাকে, চেকের বাম কোনায় দুইটা আড়াআড়ি ভাবে দাগ কাটা থাকে। তাহলে যে চেকগুলো এরকম দাগ কাটা থাকবে সেগুলো তো দাগ কাটা চেক, আর সাধারণত যে চেকে কোনো ধরনের চিহ্ন বা কোনো দাগ কাটা থাকবে না তাকে বেসিক্যালি খোলা চেক বলা হয়। তাহলে দাগ কাটা চেক থেকে খোলা চেক আমরা কি বলতে পারি, এটা সাধারণত কম নিরাপদ হয়ে থাকে। এরপর বিবিধ চেকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফাঁকা চেক বা ব্ল্যাঙ্ক চেক। মানে হচ্ছে যে চেকে কোনো টাকার পরিমাণ উল্লেখ থাকে না তখন তাকে ফাঁকা চেক বলে। এই ক্ষেত্রে প্রাপক তার ইচ্ছা মতো টাকার অঙ্ক বসিয়ে নিতে পারে। আমরা প্রায়ই জানি যে আমরা দেখেছি যে এরকম সময় মাঝে মাঝে কি থাকে যে চেকের যে টাকার ঘরের যে জায়গাটা আছে এটা অনেক সময় কোনো কিছু উল্লেখ করা থাকে না, তাহলে প্রাপক এখানে তার নিজের ইচ্ছা মতো টাকার অঙ্ক বসিয়ে সে এই চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারে। এরপর যেটা আছে কার্ড বা মার্কেট চেক। তাহলে কাদেরকে বলা হয়, যে চেকের মাধ্যমে বাজারে অথবা কোনো দোকানে টাকার পরিবর্তে চেকের মাধ্যমে দ্রব্য সামগ্রী ক্রয় করা যায়, বা যে কার্ডের মাধ্যমে আমি কেনাকাটা করতে পারি, যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমাকে কিন্তু ক্যাশ টাকা ক্যারি করা লাগে না। এই কার্ডগুলোর মাধ্যমে আমি কি করতে পারি, কোনো সুপার শপে গিয়ে বা যে কোনো শপে গিয়ে আমি কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে পারি। তাহলে এই কার্ডগুলোকে এক ধরনের কি বলা হয়, কার্ড বা মার্কেট চেক। এখন আমরা বিনিময় বিল নিয়ে আলোচনা করব। তাহলে দেখবো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসলে আসতে পারে। তাহলে ফার্স্টে জানবো বিনিময় বিল আসলে কাকে বলে। বলা হচ্ছে দ্রব্যের বিক্রেতা কর্তৃক ক্রেতাকে দ্রব্যের মূল্য বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধ করার শর্তহীন আদেশকেই বলা হয় বিনিময় বিল। তাহলে আমরা জানি যখন ধারে কেনা বেচা করা হয় তখন বিক্রেতা কি করে, ক্রেতাকে একটা বিল পাঠায়, ওই বিলে ক্রেতা স্বীকৃতি দেয়, স্বীকৃতি দিলেই তখন এটাকে বলা হচ্ছে বিনিময় বিল। তাহলে এটাই বলা হচ্ছে 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইন বিনিময় বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে কোনো বিশেষ লোক বা তার আদিষ্ট কোনো ব্যক্তিকে বা বাহককে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করার জন্য আদেশটার সহিকৃত ও শর্তহীন আদেশ সম্বলিত লিখিত দলিল প্রদান করে, এই দলিলটাকে বেসিক্যালি বলা হয় বিনিময় বিল। তাহলে বিনিময় বিল কত প্রকার হতে পারে আমরা জানি, বিনিময় বিল সাধারণত দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে অভ্যন্তরীণ বিনিময় বিল আর একটা হচ্ছে বৈদেশিক বিনিময় বিল। অভ্যন্তরীণ মনে হচ্ছে যে আমরা যখন একটি দেশের যে সার্বভৌমত্ব যতটুকু জায়গা আছে এটার মধ্যে যদি লেনদেন করা হয়, ধারে কেনাবেচা করা হয়, তখন বিক্রেতা ক্রেতাকে যে বিলটা দিবে, ক্রেতা আমাকে যে স্বীকৃতি দিবে, ওই বিলটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বিনিময় বিল।
তাহলে এখানে বলা হচ্ছে যে যে বিল একই দেশের অভ্যন্তরে প্রস্তুত করা হয় এবং পরিশোধ করা হয় তাকে বলা হয় দেশি বিল বা অভ্যন্তরীণ বিল। যে দেশে বিল তৈরি করা হয় সে দেশের কোনো নাগরিক বা অধিবাসী বিলের আদিষ্ট হলে তা অভ্যন্তরীণ বিল নামে পরিচিত। আর অপরদিকে বৈদেশিক বিনিময় কি বলছে, যে বিল বিদেশের কোনো অধিবাসীর অনুকূলে প্রস্তুত করা হয় এবং সেই দেশে স্বীকৃত ও পরিশোধ্য হয় তাকে আসলে বলা হয় বৈদেশিক বিল। সাপোজ বাংলাদেশের একজন বিক্রেতা ইন্ডিয়াতে পণ্য বিক্রি করেছে, ইন্ডিয়ার একজন ক্রেতা পণ্যটা ধারে ক্রয় করেছে, তাহলে বাংলাদেশের যে বিক্রেতা আছে সে একটা বিল প্রস্তুত করে ইন্ডিয়ার ক্রেতার কাছে পাঠাবে। ইন্ডিয়ার ক্রেতা কি করবে, বিলের স্বীকৃতি দিবে, স্বীকৃতি দিলেই তখন এই বিলটাকে বলা হবে বৈদেশিক বিনিময় বিল। অর্থাৎ এক দেশের নাগরিক কর্তৃক প্রস্তুতকৃত, যেটা আমরা বললাম বাংলাদেশের নাগরিক প্রস্তুত করেছে, আর অন্য দেশের নাগরিক মানে হচ্ছে ইন্ডিয়ার যে নাগরিক বা যে ক্রেতা সে কি করলো, বিলের স্বীকৃতি দিল বা সে এই জায়গায় কি হবে, এই বিলটা পরিশোধ্য হবে, তখন তাকে বলা হবে বৈদেশিক বিল। তাহলে আমার এক্সামের জন্য এতটুকুই প্রশ্ন আসলে আসতে পারে, কোনটা অভ্যন্তরীণ বিনিময় বিল আর হচ্ছে কোনটা বৈদেশিক বিনিময় বিল। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রতিশ্রুতিপত্র বা প্রমিসরি নোট। তাহলে প্রতিশ্রুতিপত্র কাকে বলা হচ্ছে, যে দলিলের মাধ্যমে কোনো ব্যক্তি শর্তহীনভাবে প্রতিজ্ঞা করে যে নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো বিশেষ তারিখে উক্ত দলিলের বাহক অথবা অন্য কোনো আদিষ্ট ব্যক্তিকে দেওয়া হবে, সেই দলিলকেই বলা হয় প্রতিজ্ঞাপত্র বা প্রতিশ্রুতিপত্র। প্রতিশ্রুতিপত্রে টাকা দেওয়ার কোনো শর্ত আসলে থাকে না, এটা একটা শর্তহীন আদেশনামা বা নির্দেশনামা হয়, আর এটিকেই তখন বলা হয় প্রতিজ্ঞাপত্র বা প্রতিশ্রুতিপত্র। তাহলে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে খেয়াল করি। সাপোজ এরকম হচ্ছে যে আমি বললাম যে আমি আজকে হতে 3 মাস পর মোহাম্মদ জাহিদকে অথবা তার আদিষ্ট কোনো ব্যক্তিকে 2 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি করলাম। তাহলে আমি যে আজকে প্রতিশ্রুতি করছি যে মিস্টার জাহিদকে আমি টাকা দেব, তাহলে এটা কি বলা হচ্ছে, কি প্রতিজ্ঞাপত্র বা প্রতিশ্রুতিপত্র। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এই চ্যাপ্টারে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। আশা করি সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।